চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ড্র হয়ে গেছে। যে খেলাগুলো পড়েছে সেখানে কোনটা রেখে যে কোনটাকে নিয়ে কথা বলি সেটা নিয়ে অনেক তর্ক হতে পারে, কিন্তু আসুন আমরা একে একে শুরু করি। আপনি একদিকে দেখবেন মাদ্রিদ ডার্বি, ঠিক অন্যদিকে দেখবেন জার্মান ডার্বি। ইন্টার মিলান পেয়েছে ফেইনুর্ডকে, আর বরুসিয়া ডর্টমুন্ড পেয়েছে লিলকে। ক্লাব ব্রুজ পেয়েছে অ্যাস্টন ভিলাকে, পিএসভি পেয়েছে আর্সেনালকে, বায়ার্ন পেয়েছে বায়ার্ন লেভারকুসেনকে, অর্থাৎ অল জার্মান ব্যাটল। আর এরই সাথে বার্সেলোনা পেয়েছে বেনফিকাকে। এই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 লাইন আপ। সবার আগেই কথা বলতে হবে মাদ্রিদ ডার্বি নিয়ে। 2016 সালের পর চ্যাম্পিয়ন্স লিগে আপনি আরো একবার দেখতে চলেছেন কার্লো আনচেলত্তি এবং দিয়াগো সিমিওনের মধ্যে লড়াই। অ্যাটলেটিকো মাদ্রিদ দুটো দলকে পেতে পারত, একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর একটা হচ্ছে বায়ার্ন মিউনিখ, কিন্তু তিনি পেলেন তার নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে, যার ফলে হয়ে গেল মাদ্রিদ ডার্বি। আর এ কারণেই আপনি দেখতে পারবেন একটি এক পেশে অল স্প্যানিশ লড়াই। এর আগে রাউন্ড অফ 16 কখনোই একই দেশের দুটি ক্লাব মুখোমুখি হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ তখন চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট ছিল ভিন্ন। কিন্তু এবছর চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট হচ্ছে নতুন, তাই রাউন্ড অফ 16 একই দেশের দুটি ক্লাবের মুখোমুখি হওয়ার ঘটনা দুটি ঘটেছে। দিয়াগো সিমিওনের রিয়াল মাদ্রিদের বিপক্ষে রেকর্ডটা খুব বেশি ভালো নয়। সব মিলিয়ে যতগুলো ম্যাচে তারা অংশগ্রহণ করেছে তার মধ্যে 12টিতে তারা জয় পেয়েছে, 17টিতে তারা ড্র করেছে, আর 16টিতে তারা পরাজয় বরণ করেছে। চ্যাম্পিয়ন্স লিগে দিয়েগো সিমিওনের দল কখনোই রিয়াল মাদ্রিদের সাথে জিততে পারেনি, কিন্তু এই রাউন্ডে রিয়াল মাদ্রিদ যদি লেভারকুসেনকে পেয়ে যেত তাহলে সম্ভবত রিয়াল মাদ্রিদ নিজেও খুশি হতো, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের নারী নক্ষত্র সবকিছুই চেনে। আর এই রাউন্ডের প্রথম লেগের যে ম্যাচটি সেটা হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, আর ফিরতি ম্যাচটি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের নিজেদের মাঠে। প্রথম লেগের রিয়াল মাদ্রিদ পাবে না তাদের অন্যতম ভরসার নাম জুড বেলিংহামকে। এটাই হতে পারে এই খেলার দ্য টার্নিং ইস্যু। রিয়াল মাদ্রিদ খুব ভালো ফর্মে আছে, সেটা লা লিগায় এবং ইউসিএল উভয় ক্ষেত্রেই। অ্যাটলেটিকো মাদ্রিদের ফর্মও কিন্তু এই মুহূর্তে খারাপ বলা যাবে না। লা লিগায় তারা দ্বিতীয় অবস্থানে আছে এবং চ্যাম্পিয়ন্স লিগের এই নকআউট পর্বে তারা বেস্ট 8 এর মধ্যে থেকেই উঠে গেছে। একটা ইন্টারেস্টিং তথ্য দেই, আপনি যদি 3রা এপ্রিল 2025 পর্যন্ত ধরেন তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের সাথে দুবার মুখোমুখি হবে, পাশাপাশি তারা লা লিগায় বার্সেলোনার সাথে 3বার মুখোমুখি হবে। তার মানে সামনের যে সময়টা সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাটলেটিকো মাদ্রিদের যে পুরনো অভ্যাস সেটা হচ্ছে সবকিছুই ভালো চলে, কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে মাঝে তাল কেটে যায়। কিন্তু এবার হয়তো তবে তাল নাও কাটতে পারে, কারণ এবছর যে তারা ম্যানচেস্টার সিটি থেকে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে ভিড়িয়েছেন, তিনি কিন্তু নিয়মিতই কন্ট্রিবিউট করে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ে। এবার আসুন পিএসজি বনাম লিভারপুলের খেলা নিয়ে কিছু কথা বলি। এই দুটি দল সাধারণত চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি মুখোমুখি হয়নি। 2018-19 মৌসুমে দুবার মুখোমুখি হয়েছিল, যেহেতু এখানে 2 লেগে খেলা হয়। একটিতে লিভারপুল জয়লাভ করেছে, আরেকটিতে পিএসজি জয়লাভ করেছে। ইতিহাসের দিকে তাকালে তাই কোন দলকেই আপনি পরিষ্কার ফেভারিট বলতে পারবেন না। এক পাশে আছে মোহাম্মদ সালাহ, অন্য পাশে আছে ওসমান ডেম্বেলে, এবং দুইজনই এই মুহূর্তে বেশ ফর্মে রয়েছে। অনেকেই হয়তো লিভারপুলকে এগিয়ে রাখতে চাইবেন, কারণ লিভারপুল নকআউট স্টেজে উঠে গেছে পয়েন্ট তালিকার 1 নম্বর অবস্থানের থেকে, এবং পাশাপাশি লিভারপুল এই মুহূর্তে ইপিএলেও আছে 1 নম্বর পজিশনে। কিন্তু আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময়ে পিএসজি যে ধরনের খেলা খেলছে তাতে এই ম্যাচটা এক পেশে হবে না, আমি বলবো 55-45। এবার আসুন বার্সেলোনা বনাম বেনফিকার ম্যাচ নিয়ে কিছু কথা বলি। প্রথমে একটা তথ্য দিয়ে শুরু করি। বার্সেলোনা ইউসিএল এর হিস্ট্রিতে যতগুলো দলের বিরুদ্ধে তাদের গোলবারটাকে ক্লিন শিট রেখেছে তার 3টি দলের মধ্যে একটি দলের নাম হচ্ছে বেনফিকা। কিন্তু সর্বশেষ অর্থাৎ গত কয়েকদিন আগে বেনফিকার মাঠে যে খেলাটা হলো, যে খেলাটা ছিল একেবারেই আলাদা এবং প্রচন্ড ইন্টারেস্টিং এবং মানে এনজয়মেন্ট ছিল ভরপুর, সেই ম্যাচে আবার কিসের ক্লিন শিটটি? সেই ম্যাচে উভয় দলই প্রচন্ড পরিমাণ গোল করলেন, কিন্তু শেষ মুহূর্তের রাফিনিয়ার গোলে বেনফিকাকে 5-4 গোলে বার্সেলোনা পরাজিত করে। বৃষ্টি ভেজা সেই রাতের শেষ মুহূর্তে রাফিনিয়ার উদযাপনটা
বলে দিচ্ছিল বার্সেলোনা আসলে কতটা হ্যাপি। যেহেতু এখানে বার্সেলোনা আগে থেকেই জানতো যে তারা অলরেডি কোয়ালিফাই করে গেছে, বেনফিকাও জানতো তারা বেস্ট 24 এর মধ্যে থেকে নকআউট স্টেজে যাবে, সেজন্য কেউই হয়তো রক্ষণভাগে অতটা মনোযোগ দেয়নি। তারা শুধুমাত্র স্কুল লাইনটাকে বড় করার চেষ্টা করেছে। তবুও আমি বলবো বার্সেলোনার সাম্প্রতিক সময়ে যে ফর্ম, সেই বিবেচনায় এই ম্যাচে বার্সেলোনা অবশ্যই ফেভারিট। এখানে একটা কথা চলতেছে, ড্র হওয়ার পরেই অনেকে বলতেছে যে বার্সেলোনার জন্য সেমিফাইনাল তো বটেই, এমনকি ফাইনালে ওঠার পথটাও নাকি অনেকটাই মসৃণ। এখন কাগজে কলমে তো আর খেলা হবে না, খেলা হবে মাঠে। পারফরমেন্স দিয়েই আপনাকে ইউসিএল এর মতো টুর্নামেন্টের ফাইনালে উঠতে হবে। এক পাশে খেলবেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, অন্য পাশে খেলবে আনহেল ডি মারিয়া এবং ওটামেন্দি। এখন কথা হচ্ছে, ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছে। এই ম্যাচে তার পারফরমেন্স কি হয় সেটার দিকে অন্তত আর্জেন্টাইন ভক্ত যারা আছেন খুব বেশি বড় বড় করে চোখ তো রাখতেই পারেন। এবার আসুন অল জার্মান ব্যাটেল অর্থাৎ বায়ার্ন মিউনিক বনাম বায়ার্ন লেভারকুসেনকে নিয়ে কিছু কথা বলি। আপনি হয়তো নামের ভারে বায়ার্ন মিউনিককে এই ম্যাচে এগিয়ে রাখবেন, কিন্তু সাম্প্রতিক সময়ের যে ফর্ম, সেখানে কিন্তু বায়ার্ন লেভারকুসেন যথেষ্ট পরিমাণ সামর্থ্য রাখে বায়ার্ন মিউনিককে এই টুর্নামেন্ট থেকে বিদায় করে দেওয়ার মতো। বুন্দেসলিগায় তারা দুটো ম্যাচে মুখোমুখি হয়েছিল, দুটি ম্যাচই হয়েছে ড্র, অর্থাৎ এখানেও কেউ কারো চেয়ে এগিয়ে নেই। কিন্তু বায়ার্ন মিউনিকের বর্তমান ফর্ম খুব একটা আশা জাগানিয়া নয়। এখানেও যথারীতি মাদ্রিদ ডার্বির মতোই কথা, অর্থাৎ এক দল অন্য দলকে খুব ভালো করে জানে, তাদের নারী নক্ষত্রের খবর জানে, তাদের দুর্বলতার জায়গাগুলো জানে। অতএব এই ম্যাচটাও হতে যাচ্ছে একটি অন্য রকমের ব্যাটেল, যেখান থেকে নিশ্চিতভাবেই জার্মানির একটি দল বাদ পড়ে যাচ্ছে রাউন্ড অফ 16 থেকে। এবার আসুন পিএসবি বনাম আর্সেনালকে নিয়ে কিছু কথা বলি। পিএসবি উঠতে থাকা লিভারপুলকে কিন্তু হারিয়ে দিয়েছিল, আর আর্সেনালের বেশিরভাগ স্ট্রাইকাররা এই মুহূর্তে চোট সমস্যায় জর্জরিত, যার ফলে এই ম্যাচে আর্সেনাল যে তাদের নামের ভারের জন্য পিএসবি কে হারিয়ে দিবে এমন আশা করাটা একটু বোকামি হবে। দেখা যাক এই ম্যাচে কে জয়লাভ করে। তবে ফেভারিটের কথা যদি বলেন তাহলে আমি এখানে 50-50 রাখবো উভয় দলকে। পরের ম্যাচের কথা যদি আসি, সেখানে হচ্ছে ইতালির ক্লাব ইন্টার মিলান এবং তাদের প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ফেইনউডকে। এই ফেইনউড কিন্তু এসি মিলানকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ ইন্টার মিলানেরই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে তারা হারিয়েছে। এবং এই যে দগদগে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়েই তারা ইন্টার মিলানের বিরুদ্ধে খেলতে নামবে। অপরদিকে ইন্টার মিলান তাদের ইতিহাসে গত 11 বছরে কখনোই কোনো ডাচ ক্লাবের কাছে হারেনি, অর্থাৎ নেদারল্যান্ডের কোনো ক্লাবের কাছেই তারা কখনো ইউসিএল এ পরাজয় বরণ করেনি। সর্বশেষ তারা 2002 সালে একটি ম্যাচ হেরেছিল, আর তখন সেই প্রতিপক্ষের নাম কে ছিল শুনলে চমকে যাবেন। এই প্রতিপক্ষের নাম ছিল এই ফেইনউড। বুঝতেই পাচ্ছেন কি হতে পারে। তবে ফেভারিট অবশ্যই ইন্টার মিলান। এবারের টুর্নামেন্টে ইতালির 5টি ক্লাব ইউসিএল এ খেলা শুরু করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা মাত্র দলে টিকে আছে, আর সেই ক্লাবটার নাম হচ্ছে ইন্টার মিলান। অতএব ইন্টার মিলানের উপরে একটা বাড়তি প্রেসার থাকছে, শুধু ক্লাবের পক্ষ থেকে না, তাদের দেশের পক্ষ হয়েও। এর বাইরেও আরো দুটি খেলা আছে, যার একটিতে আছে ক্লাব ব্রুজ ভার্সাস অ্যাস্টন ভিলা, আর আরেকটি ম্যাচে আছে বরুশিয়া ডর্টমুন্ড বনাম লিলে। এখান থেকে আমি বলবো খেলাগুলা 50-50, ভালো পারফরমেন্স যে করবে সেই পরবর্তী রাউন্ডে চলে যাবে। মনে রাখতে হবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর খেলাগুলো হবে হোম অ্যান্ড অ্যাওয়ে, অর্থাৎ দুই লেগ মিলিয়ে যে দল বেশি গোল করতে পারবে সেই দলই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। খুব বড় ধরনের কোনো অঘটন না দেখা গেলেও এখন পর্যন্ত রাউন্ড অফ 16-এ ইউরোপের সেরা দলগুলোই আছে, এটাই আমরা বলতে পারি। কিন্তু আবারও ওই পুরাতন কথায় যেতে হয়, মাদ্রিদ ডার্বি এবং জার্মান ডার্বি, অর্থাৎ এখান থেকে পরিষ্কারভাবে দুটি দল যারা অত্যন্ত ভালো তারা রাউন্ড অফ 16 থেকেই বিদায় নিয়ে চলে যাবে, আর বাকি দুটি দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। জমজমাট একটি রাউন্ড অফ 16-এর খেলাগুলো দেখার প্রত্যাশায় থাকলাম আমরা। সামনে রমজান মাস, খেলাগুলো বেশিরভাগই হবে রাতে। সো আপনি 2014 সালে যেরকম একটা ফিল পেয়েছিলেন যে রাত জেগে জেগে খেলা দেখে তারপর সেরি খাওয়ার, এই ধরনের একটা আমেজ আপনি পেতেই পারেন। এবং প্রতিটি ম্যাচ খেলার আগেই প্রেডিকশন নিয়ে আমি আমার মন্তব্য প্রতিদিন জানিয়ে দেব। ধন্যবাদ।